এবং এখানে একটা অনুষ্ঠান হয় যেটা অন্য কোথাও হয় না, সেটা হচ্ছে ভান্ডার লুট অনুষ্ঠান। আমি ভান্ডার লুট সম্বন্ধে একটু বলি আপনাদের। এই ভান্ডার লুটটা ভগবান যখন ওই স্নান যাত্রা স্নান করে তার যখন ওই একটু জ্বর জ্বর আসবে, তখন ওই মা লক্ষ্মীর সঙ্গে তার কথা কাটাকাটি হবে যে এই এমন চান করলে যেরকম শরীর খারাপ করতে হবে। তো এইসব শুনে তখন ওই দুঃখ করে উনি ওই বলরামকে সুভদ্রাকে নিয়ে ওই মাসির বাড়ি চলে যাবেন। এবার মাসির বাড়ি গিয়ে রাগ তার কমছে না, আসছেন না। তখন মা লক্ষ্মীর মনে খুব শঙ্কা হলো, কারণ তিনি তো সবসময় নারায়ণের পদসেবা ছাড়া তো তার আর ওই সবসময় থাকেন তিনি, সেই তার সেবা নিয়ে। হ্যাঁ, তা এবার সেবা করতে পারছেন না, তার মনে কষ্ট হচ্ছে, আর না ফিরছেন না। তখন উনি ভাবলেন যে ওই নিশ্চয়ই ওই ছোটবেলা থেকে এই পরকীয়া প্রেমে মানে থাকতো তার। নমস্কার, সুপ্রভাত। রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা যাচ্ছি হুগলি তথা বাংলার এক প্রাচীন জনপদ গুপ্তিপাড়া। গুপ্ত বৃন্দাবন নামে একসময় খ্যাত বৈষ্ণব সম্প্রদায়ের কাছে। আমরা সেখানে আজকে যাব। আমার আজকের এই যে সফরের সঙ্গী আমার ভাই পাপ্পু কুমার। পাপ্পু হিন্দি ভাষী, বাংলা বোঝে কিন্তু বলতে পারে না, কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলার প্রাচীনত্ব নিয়ে পাপ্পুর ভীষণ উৎসাহ আছে। পাপ্পু এমনি একটু কথা কম বলে, কিন্তু খুব সুন্দর স্মাইল দেয় পাপ্পু, গালে টোলও পড়ে পাপ্পুর গালে। তো পাপ্পু এদিকে এসো, এদিকে এসো। দেখুন ক্যামেরার সামনেও নিজেকে লুকিয়ে ফেলছে। তো আজকে আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি, দেখুন প্ল্যাটফর্মে থাকলে অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3-7-0-1-1 হাওড়া শ্রীরামপুর লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। প্ল্যাটফর্মে আছি, স্বাভাবিকভাবে প্ল্যাটফর্মে রেলের তো যে প্রাত্যহিকতা, তার বাইরে তো আমরা যেতে পারবো না। আমরা এখন শ্রীরামপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। শ্রীরামপুর স্টেশন থেকে আমাদের ট্রেন আসবে, কাটোয়া লাইনের যে ট্রেন, সেই ট্রেনে আমরা যাব। প্রায় আমরা 50 কিলোমিটারের কাছাকাছি আমরা ট্রেনে ভ্রমণ করব। গুপ্তিপাড়া স্টেশনে যাব, আমাদের ট্রেন আসবে 8টা 22। আমরা সেই ট্রেনে গুপ্তিপাড়া স্টেশনে নামবো। আমরা এই যে গুপ্তিপাড়া স্টেশনে নামার পরে আমাদের এই যে ভিডিওটা আমরা দুটো পার্টে করব। প্রথম হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের রূপসী বাংলার মুখের তরফ থেকে আমরা এবারে হুগলি জেলার যে প্রাচীন যে রথ, সেই রথের যে রথযাত্রা উৎসব সামনেই আছে, সেই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যে প্রস্তুতি, অর্থাৎ মানুষের মধ্যে যে উন্মাদনা এবং যে প্রস্তুতি, তার কিছু আমরা ঝলক দেখার জন্য বেরিয়েছি। তো আমরা মাহেশেও দেখিয়েছি আপনাদের সানযাত্রার দিন শ্রীরামপুরের আরো একটা পুরনো গুই পরিবারের রথ, সেটাও দেখিয়েছি। আজকে আমরা গুপ্তিপাড়ার রথের প্রস্তুতি দেখব। সাথে সাথে আমরা যেটা করব, যে গুপ্তিপাড়ার যে একটা প্রাচীন জনপদ, সেই জনপদ নিয়েও আমরা দুটো পার্টে ভিডিওটা করব। একটা রথের প্রস্তুতি এবং আরো একটা হচ্ছে গুপ্তিপাড়ার যে প্রাচীন জনপদ, সেই জনপদকে নিয়ে আমাদের দুটো স্লটে আমরা এই ভিডিওটা করব এবং আপনাদের সামনে উপস্থাপন করব। এরপরে আমরা গুপ্তিপাড়া স্টেশনে নামার পরে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে। আমরা আমাদের আজকের যে গন্তব্য, সেই গন্তব্য গুপ্তিপাড়া স্টেশনে এসে পৌঁছেছি। মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের যে জার্নি, সেই জার্নি শেষ করে আমরা এখানে এসে পৌঁছেছি। আমরা এখান থেকে প্রথমে স্টেশনের বাইরে যাব, সেখান থেকে টোটো ধরে দেশকালী মন্দির যাব, তারপরে আমরা যাব বৃন্দাবনজির যে মঠ আছে সেই মঠে, এবং সবশেষে আমরা যাব যে গুপ্তিপাড়ার যে বিখ্যাত রথ, সেই রথ পরিদর্শন করবো এবং সেখানে রথযাত্রার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আমরা গুপ্তিপাড়া স্টেশন থেকে বেরোবো এর পরে।
একটু চা খেয়ে নেবো, কারণ সকাল থেকে চা খেয়েই আছি অবশ্য। চা খেয়ে আমরা শুরু করব আমাদের প্রথম ডেস্টিনেশন, দেশখালী মায়ের মন্দির। এই দেখুন গুপ্তিপাড়ার যে রথ, এই রথ নবরত্ন রথ, অর্থাৎ 9টা চূড়া দেখতে পাবেন এখানে এইভাবে করা হয়েছে। এটা আগে 16টা চূড়া ছিল, এখানে যিনি মহারাজ আছেন তিনি বললেন। এই গুপ্তিপাড়ার রথের একটা বৈশিষ্ট্য হচ্ছে, রথটা যখন মাসির বাড়ি যায় 4টে দিক, অর্থাৎ মূল যে 4টে দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, চারিদিক দিকেই এটা পরিক্রমা করে এই গুপ্তিপাড়া করে, এটা মাসির বাড়িতে যায়। মহারাজজির মুখ থেকে আপনারা শুনলেন বা শুনবেন, উনি যে এই রথের সম্বন্ধে বললেন, 285 বছরের প্রাচীন রথ। এই রথের প্রস্তুতি চলছে। আগামী 7 তারিখে জগন্নাথ দেবের যে রথযাত্রা উৎসব, এই রথের মোট 16টা চাকা আছে। 16টা চাকা, এর মধ্যে এটা 34 ফুট বাই 34 ফুট চতুষ্কোণ বেসটা এর হচ্ছে স্কোয়ার বেস। এর হাইটটা হচ্ছে আপনার 36 ফুট। সম্পূর্ণটাই কাঠের তৈরি। চাকাগুলো 16টা চাকা আছে, চাকাগুলো আপনার কাঠের তৈরি চাকা। দেখুন ওর ওপরে লোহার বের পরানো আছে চাকার ওপরে, শালকাঠের তৈরি। এই রথ সংস্কার হচ্ছে আগামী 7 তারিখে যে রথযাত্রা উৎসব, ইতিমধ্যেই সে উৎসবের সূচনা হয়ে গেছে স্নানযাত্রার মাধ্যমে। তো মেনটেনেন্স হচ্ছে, এবং আমরা যেখানে যেখানে রথের জন্য যাচ্ছি, তার মধ্যে আমার যেটা সব থেকে ভালো লাগছে দেখে, যে গুপ্তিপাড়ার এই যে রথ, এই রথের সংস্কার খুব সুন্দর, মানে মেনটেনেন্স হয়। 285 বছরের প্রাচীন রথ। দেখুন এই যে এই চূড়াটা সম্ভবত ভেঙে গেছিল, এই দুটো চূড়াকে আবার নতুন করে করা হচ্ছে। এইটাকে দেখুন, এই চূড়াটা সামনের এবং এই চূড়াটা, এই দুটো সংস্কার করা হচ্ছে। আচ্ছা, দেখুন সামনে থেকে যদি রথটাকে আমরা দেখি, 36 ফুট উচ্চতা বিশিষ্ট এবং একটা স্কোয়ার বেস রথটা, নবরত্ন রথ, 9খানা চূড়া আছে। আর একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই পাশেই দেখুন এই যে বৃন্দাবনজির যে মঠ মন্দির, মোটামুটি 550-600 বছরের প্রাচীন একটা জনপদ। যে জনপদে এখানে বৃন্দাবনজি এসেছিলেন, দেখা দিয়েছিলেন, গুপ্ত বৃন্দাবন বলা হয়। গুপ্তিপাড়ার যে ইতিহাস, সেই ইতিহাস, বাংলার যে প্রাচীন সংস্কৃতি, সেই সংস্কৃতি এবং ভাবধারা খুঁজে পাওয়া যাবে গুপ্তিপাড়ার এই মন্দির এবং রথগুলো যদি আপনারা পরিদর্শন করেন, এখানে আসবেন এবং স্থানীয় লোকজন বা মহারাজদের মুখে শুনলেই এখানের প্রাচীনত্ব সম্বন্ধে আপনাদের একটা মোটামুটি অনুমান করতে পারবেন এবং বেশ একটা অনুভূতি আসবে। বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার গৌরব এখনো কিন্তু ধরে রাখার একটা আপ্রাণ চেষ্টা এই গুপ্তিপাড়ার এই স্থানীয় মঠের কর্তৃপক্ষ এবং মানুষজনের মধ্যে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। গুপ্তিপাড়ায় যেটা আরো একটা বৈশিষ্ট্য আছে, গুপ্তিপাড়ায় একটা সময় সংস্কৃত পণ্ডিতরা বসবাস করতেন এবং এখানে সংস্কৃত যে ভাষা নিয়ে যে চর্চা হতো, এবং সেখানে প্রচুর সংস্কৃত টোল বা পাঠশালা ছিল, এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে সংস্কৃত চর্চার জন্য যারা সংস্কৃত চর্চা করতেন তারা আসতেন। গুপ্তিপাড়ার যদি লোকশিল্প নিয়ে কথা বলেন, লোকগাথা নিয়ে কথা বলেন, আপনারা প্রত্যেকেই জানেন যে অ্যান্টনি ফিরিঙ্গি বলে একটা সিনেমা হয়েছিল, উত্তম কুমার অভিনয় করেছিলেন। সেইখানে দেখা গেছিল যে অ্যান্টনি ফিরিঙ্গিতে ভোলা ময়রা কবিয়াল,
অর্থাৎ এখানে কবি গানের একটা প্রচলন ছিল, এখনো আছে কিনা জানি না, আমি জিজ্ঞেস করবো স্থানীয় লোকেদের থেকে। বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা, তিনিও এই গুপ্তিপাড়ারই মানুষ ছিলেন। আর বাঙালির অতি প্রিয় সবকিছুর শেষে যেটা থাকে, একটা মিষ্টি থাকে, সেই গুপ সন্দেশ এই গুপ্তিপাড়ার বিখ্যাত মিষ্টির মধ্যে পড়ে। আমরাও খুঁজে বের করার চেষ্টা করব যে গুপ সন্দেশ এখানে পাওয়া যায় কিনা। দেখি ওনাদের থেকে জিজ্ঞাসা করি যে কবিয়ালের বাড়ি। আচ্ছা দাদা, আপনারা এখানকার স্থানীয় মানুষজন তো? এই যে ভোলা ময়রা কবিয়াল ছিলেন। ভোলা ময়রা হ্যাঁ, কবি করতেন, অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাতে যিনি করেছিলেন ভোলা ময়রা। ভোলা ময়রা না, ওরা মুচি তো। যে কবি করেছিলেন উত্তম কুমারের অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাটা দেখেছিলেন? হ্যাঁ দেখেছিলাম। সেখানে ভোলা ময়রার সাথে যে কবি গান হয়, তো সেই ভোলা ময়রা গুপ্তিপাড়ার লোক ছিল, এটা জানেন তো? হ্যাঁ, গুপ্তের লোক ছিল, জানা। ওনাদের কি সেইটা বংশধর আছে এখনো? না, এখন বংশধর এখানে নেই। তাদের কোনো ঠাই ঠিকানা কিছু? ওরা এখানে থাকে না তো। বাড়ি ঘর বা বাসস্থান ভিটে? সে আত্মীয় স্বজন আছে, এমনি অমনি ওদের গোষ্ঠী জাতি আছে দু একজন। এটা কোন দিকে আছে? এটা ওই বাজারের ভিতরের দিকটা আছে। ঠিক আছে, আমরা সন্ধান করে দেখি যদি ভোলা ময়রার বাসস্থান খুঁজে পাওয়া যায়। তো আমরা এবার এখান থেকে ধীরে ধীরে চলে যাব জগন্নাথের মাসির বাড়ি, যেখানে ভান্ডারা লুট হয়। ভান্ডারা লুটটা শুনেছেন যে এটাও একটা সুন্দর একটা ওনার এটার পিছনে একটা ইতিহাস আছে, যেটা মহারাজজি বলেছেন আপনাদেরকে যে ভান্ডারা লুট কিভাবে হয় না হয়। তো চলুন এবার আমরা মাসির বাড়ির দিকে রওনা দিই। কবে থেকে আপনাদের রথটা 285 বছর পুরনো। মধুসূদনানন্দ সরস্বতী তিনি ওটা প্রতিষ্ঠা করেছিলেন। তা তিনি দেখলেন যে তখনকার দিনে মানুষ পুরীতে যায়, পুরী ধামে যায়, কারণ বাঙালির তো বিরাট আকর্ষণ পুরীর প্রতি, যেহেতু মহাপ্রভু সেখানে বাস করে গেছেন, সেই দেবতাকে জাগ্রত করে গেছেন। তা তার বাঙালির খুব আকর্ষণ ছিল। তা সেই হিসেবে যেত। তখনকার দিনে রাস্তাঘাট চোর ডাকাতে ভর্তি ছিল, তারপরে জলার জায়গায় জলের অভাব ছিল, চিকিৎসালয় কম ছিল। এইভাবে গিয়ে অনেকে কষ্ট করে গিয়ে অনেকে আবার মানে সেখানে মরেই যেত প্রায়, এরকম অবস্থা পেত না। হ্যাঁ, তো সেই সব কারণে উনি ঠিক করলেন যে এইখানেই জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করবেন, এখানেই রথ উৎসব করবেন, এখানেই তিনি বাঙালি লোক যাতে আসতে পারে সে ব্যবস্থা করবেন। তা এই চিন্তা করে তিনি রথ করেছেন এবং জগন্নাথদেব বলরাম সুভদ্রামাকে প্রতিষ্ঠা করেছেন। সেই সময় 13 চূড়ো রথ ছিল, বিশাল আকারের রথ। এখন সেটা কমে 9 চূড়ো হয়ে গেছে। একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে অ্যাক্সিডেন্টে হ্যাঁ যেটা হয়েছে আর কি। আগে ওটা 13 চূড়ো ছিল, অনেক দূর থেকে রথটা দেখা যেত এবং বহু মানুষ বিরাট মোটা ওই সুতো দিয়ে পাকানো, মানে পাট সুতো দিয়ে পাকানো ইয়ে থাকতো আর কি, দড়ি, মোটা মোটা দড়ি। এখন আমাদের ওই দড়ি দিয়ে, অন্য দড়ি দিয়ে চালানো হয় এটা। এই রথে আপনার এই স্নান যাত্রা থেকে মোটামুটি আপনাদের মানে রথযাত্রা? হ্যাঁ, আমাদের রথযাত্রা শুরু হয় এবং এখানে একটা অনুষ্ঠান হয় যেটা অন্য কোথাও হয় না, সেটা হচ্ছে ভান্ডার লুট অনুষ্ঠান। আমি ভান্ডার লুট সম্বন্ধে একটু বলি আপনাদের। এই ভান্ডার লুটটা ভগবান যখন ওই স্নান করে তার যখন ওই একটু জ্বর হাসবে, তখন ওই মা লক্ষ্মীর সঙ্গে তার কথা কাটাকাটি হবে যে এই এমন চান করলে যেরকম শরীর খারাপ করতে হবে। তো এইসব শুনে তখন ওই দুঃখ করে উনি ওই বলরামকে সুভদ্রাকে নিয়ে ওই মাসির বাড়ি চলে যাবেন। এবার মাসির বাড়ি গিয়ে রাগ তার কমছে না, আসছেন না। তখন মা লক্ষ্মীর মনে খুব শঙ্কা হলো, কারণ তিনি তো সবসময় নারায়ণের পদসেবা ছাড়া তো তার আর ওই সবসময় থাকেন তিনি, সেই তার সেবা নিয়ে। হ্যাঁ, তা এবার সেবা করতে পারছেন না, তার মনে কষ্ট হচ্ছে আর না ফিরছেন না। তখন উনি ভাবলেন যে ওই নিশ্চয়ই ওই ছোটবেলা থেকে এই পরকীয়া প্রেমে মানে থাকতো তার, ওই জন্য ওখানে হয়তো গিয়ে মাসির বাড়িতে পরকীয়া প্রেমে পড়েছে। সুতরাং তাকে ওই পরকীয়া ভূত ছাড়াবার জন্য ওই সর্ষে পড়া দিতে যাবেন আর কি। এটা পুরীতে হয় অনুষ্ঠানটা, সর্ষে পড়া। ওটা হচ্ছে পঞ্চমীর দিন, ওটাকে কোরা পঞ্চমী বলে। তা সেই দিয়ে তারপরে যখন ভগবান আসছেন না, তখন ওই ভাবলেন যে ছোটবেলাতে ওই যে ননি মাখন চুরি করে খেতেন, পেটুক মানুষ ছিলেন, খাওয়া দাওয়া খুব ভালোবাসতেন, হয়তো মাসির বাড়ি গিয়ে আদর যত্ন পাচ্ছেন, খুব খাওয়া দাওয়া পাচ্ছেন, ওই ঘরের কথা ভুলে গেছে। এরকম ভেবে তখন এখানকার যে রাজা
বৃন্দাবন চন্দ্র তাকে নিয়ে তিনি লোকজন সব লেটেল ফেটেল নিয়ে গিয়ে তিনি ওই মন্দিরটা লুট করে দেবেন আর কি, এবং সেই লুট করে তার ওখানে কাজ যা ভান্ডারে যা আছে সব গিয়ে চলে আসবেন। এবার ভান্ডার লুট, এবং ভগবান ওটা তখন খাবার দাবার না পেয়ে দেখলো যে আর কিছু নয়, তখন পরের দিন চলে আসবেন। উল্টো রথের আগের দিন, উল্টো রথের আগের দিন উনি খাবার পেলেন না, চলে এলেন, বাধ্য হয়ে উনি তখন আবার চলে আসবেন আর কি, উল্টো রথে করে চলে আসবেন। এবং ওই রথে, ওই উল্টো রথে ওখানে প্রায় 5-6 মতো বড় বড় মালসায় ভালো ভালো খাবার সব রাখা হয়, ফল মূল থেকে আরম্ভ করে মিষ্টান্ন আরো সব হাতের রান্না সব জিনিস রাখা হয়। এবং প্রায় 3 ঘন্টা ধরে এলাকার স্বাস্থ্যবান যুবকবৃন্দ তারা ওই 3টে দরজা আছে, এক একটা দরজায় প্রায় 80-90-100 করে দাঁড়িয়ে ওই অন্তত 3 ঘন্টা তারা মানে কে আগে ঢুকবে সেই লড়াই করে, হ্যাঁ, ঠেলা ঠেলি এসব করতে থাকে। তা এইভাবে গিয়ে আর এখান থেকে ঠাকুর বেরোন আমাদের বৃন্দাবন চন্দ্র, গিয়ে ওখানে গিয়ে তখন ওই যার 5-6 মিনিটের মধ্যেই ওই 3টে দরজা একসঙ্গে খুলে দেওয়া হয়। খুলে দিলে ওরা হুড়ু করে ঢুকে পড়ে সব, ঢুকে এবার যে যতগুলো পারে নিয়ে সব বার হয়ে আসে। খুবই মজার এবং আনন্দের অনুষ্ঠান। হ্যাঁ, এবং পুলিশ ঈশ্বরের প্রসাদ হিসাবে মানুষ সেটাকে দেয় আর কি, এবং পুলিশ যেখানে পাহারা দেয় যাতে লুটপাট না হয়, এখানে আবার ওই দাঁড়িয়ে থেকে লুট করিয়ে দেন পুলিশে, এটা মজার ব্যাপার আর কি। এবং এটা আনন্দ, মানে কয়েকশো পুলিশ থাকে এবং হাজার হাজার মানুষ ওই জায়গায়। রথকে কেন্দ্র করে তো আপনাদের এখানে মেলাও বসে? হ্যাঁ, মেলা, বিরাট মেলা হয়। হ্যাঁ, এই রথটা বলছেন 285 বছরে। হ্যাঁ, মেলাটা দিন 15 মতো থাকে। একটা কথা এখানে মানে প্রচলিত আছে যে রথ যে পরিক্রমা করে মাসির বাড়ি পর্যন্ত, এই যে পথটা, রাস্তার যে দৈর্ঘ্য, পুরীর যে দৈর্ঘ্য, মানে পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের যে দূরত্ব, এই দূরত্বের নিরিখে এটা দ্বিতীয় স্থানে আছে। এবং না, এটার আরেকটা প্রাচীনত্বের নিরিখে মাহেশের জগন্নাথ দেবের রথ যেমন ধরুন অনেক পুরীর রথের পরেই 628 বছরে এই বছর পদার্পণ করেছে। ওখানে আমাদের পিয়াল বাবুর সঙ্গে আমার খুব হৃদ্যতা আছে, কয়েক জায়গায় আমরা একসঙ্গে মিটিং করেছি, গেছি। প্রাচীনত্বের নিরিখে ওটা দ্বিতীয়, কিন্তু এই রথটাও ধরুন যেটা বলছেন 285 বছরের রথ, তাহলে এটারও একটা প্রাচীনত্বটা একটা যদি ক্রমতালিকা করা যায় তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে। না, এখানকার আমাদের রথের একটা দক্ষিণ টান হয়, মানে আমাদের রথটা 4 দিকে যায়, যেটা অন্য কোথাও নাই। আমাদের রথটা এই পশ্চিম দিকে, এই পূর্ব দিক থেকে পশ্চিমে যাচ্ছে, আর পশ্চিম দিক থেকে উত্তরে গেল, আর ফেরার সময় উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছে, দক্ষিণ টান, এটা দক্ষিণ দিকে টান দিচ্ছে, যেটা পুরীর রথে হয়। এবং ওই ওখান থেকে আমাদের পশ্চিম দিকে আসছে, পূর্ব দিকে আসছে। এই যে 4 দিকে টানটা হচ্ছে না, মাসির বাড়ি যাচ্ছে, এটা আবার ওইভাবেই আসছে, এটা তার জন্যই লেন্থটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং দক্ষিণ টানটা এখানকার লোকেরা খুব মাহাত্ম্যপূর্ণ ভাবে আর কি, খুব ওটার প্রতি খুব আছে, আকর্ষণ আছে, বা ওটা চায় সবাই। প্রচুর ভক্ত সমাগম হয়। আমাদের একটা প্রাচীন বইয়ে পড়েছিলাম, বইটা প্রাচীন লেখকের বই একজন, ওটা বলছেন যে 1857 সালে যখন প্রায় যোগাযোগ ব্যবস্থা জলপথই হোক স্থলপথই হোক খুবই সামান্য ছিল আর কি, এবং জনসংখ্যা খুব কম ছিল, সেই সময়তেই 1 লক্ষর ওপর লোক ওই 1857 সালে লোক হয়েছিল এখানে। হ্যাঁ, তা মানুষের বিরাট একটা এর প্রতি টান ছিল। আর তখন তো বেলুড় মঠও ছিল না, দক্ষিণেশ্বর ছিল না, বড় বড় তারাপীঠও ছিল না, বড় বড় ধর্ম প্রতিষ্ঠানগুলো ছিল না তখন। এই জগন্নাথপুর, আপনার এই গুপ্তিপাড়া আপনারা গুপ্ত বৃন্দাবন বলেন, গুপ্ত বৃন্দাবন বলার পিছনে কি? আমরা এবারে চলে এসেছি গুপ্তিপাড়ার যে বৃন্দাবনজির যে রথ, সে রথের মাসির বাড়িতে আমরা এসে পৌঁছেছি। দেখুন, এটা এখানেই জগন্নাথ দেব এসে থাকেন। তারপর আবার উল্টো রথের দিন উনি এখান থেকে ফিরে যান। এখানে 3 দিকে 3টে গেট আছে শুনেছি, দেখি আমি 3টে গেট দেখতে পাই কিনা। এখানে ওনারা আছেন। আচ্ছা, আপনাদের এই যে এইখানেই তো এটা জগন্নাথ দেব আসেন তো মাসির বাড়ি, এখানেই আছে 3টে গেট আপনাদের আছে। এইটা আমি শ্রীরামপুর থেকে এসেছি, আমি আসছি আপনাদের কাছে, আগে একটু করে নিই। এই মানে ভান্ডারাটা ঠিক যে লুটটা হয় সেটা এইখানে হয়। আমি একটু ভেতরে যাই আগে। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এই একটা গেট। 3টে গেট থেকে
আপনার তিনটে দরজা, এই যে এই একটা দরজা, এই একটা দরজা, তিনটে দরজা। এখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে দেখুন। এইখানে জগন্নাথ দেব এসে সোজা রথে আসবেন এবং উল্টো রথে তিনি আবার তার মূল মন্দিরে ফিরে যাবেন। এই তিনটে দরজা খুলে দেওয়া হয় ভান্ডারা লুট করার সময়। যে যখন জগন্নাথ দেব, যা কথিত আছে যে জগন্নাথ দেব যে স্নানযাত্রার পরে যখন উনি অসুস্থ হয়ে পড়েন, তখন লক্ষ্মী দেবীর সাথে ওনার ভগবানের তর্ক বিতর্ক হয় এবং উনি রাগ করে বলরাম এবং সুভদ্রাকে নিয়ে মাসির বাড়িতে চলে আসেন। তো মাসির বাড়িতে আসার পরে 2-4 দিন পর থেকেই লক্ষ্মী দেবীর মনে সন্দেহ জাগে যে উনি তো রাগারাগি করে চলে গেলেন, কোথায় গেলেন, উনি কি অন্য কিছু সাথে যুক্ত হয়ে পড়েছেন। এইসব ভেবে উনি তখন পাঠালেন বৃন্দাবন। বুঝিয়ে বলে দেবেন তার বাড়ি হচ্ছে রায়পাড়ায়, সুজিত মুখার্জির বাড়ি পুরোহিত বললে পারে। তিনি টোটাল সাবজেক্টটা আপনাকে মহারাজ যতটা না বলতে পারছেন, তার থেকে অনেক বেশি সাজিয়ে বুঝিয়ে আপনাকে ব্যাপারটা বলে দিচ্ছেন। শ্রীরামপুরে কোথায় বাড়ি আগে বলুন? আমার শ্রীরামপুরে পেন্টিং বাজার, মল্লিকপাড়া। মল্লিকপাড়াতে কি? হ্যাঁ, মল্লিকপাড়াতে। আচ্ছা, আমি মল্লিকপাড়াতে ছিলাম। ওই নেবে গিয়ে যে রাস্তাটা ভাগ হয়েছে, স্কুল আছে একটা, প্রাইমারি স্কুল আছে এখন, যেটা আগে পোস্ট অফিস ছিল, আর একটু আগে একটা স্কুল আছে। ওই স্কুলের উল্টো দিকে বাড়িটা ছাত্র জীবনে ছিল। আবার আমার শ্বশুর বাড়ির ওইখানে বর্তমান বলবো এটা কিন্তু তোর কাজ হচ্ছে। তো ওই যে ইয়েটা আছে, সম্রাট হোটেলটা আছে, ওইখানেই আমার শ্বশুর বাড়ি আছে, সম্রাট হোটেল যেটা। এখন আপনি আমাদের এই প্রস্তুতিটা বলুন, ওটা অফ ক্যামেরা। মানে বলুন কি জানতে চান? আমরা এই যে জগন্নাথ দেব আসবেন, রথের যে প্রস্তুতি, তো এই ব্যাপারে আমরা দেখছি রথটা আমাদের একটা প্রাচীন সংস্কৃতির মধ্যে পড়ছে, হিন্দু ধর্মের। এবং এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আপামর বাঙালি প্রত্যেকেই ভীষণভাবে আমরা আপ্লুত হয়ে পড়ি। আমরা নিষ্ঠার সঙ্গে আমরা এটা পালন করি। বলি, বিষয়টা হচ্ছে আমাদের এখানে রথযাত্রার যে দিনকেই ঠাকুর বিকেলবেলা 4টের সময় এখানে আসেন, ঠিক আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। আর তার আগে ওখান থেকে 12টার সময় স্টার্ট হয়। দুটো মানে ফেজে টানটা হয় আর কি। প্রথম একটা ফেজ হাফ রাস্তা, তারপর আর একটা ফেজ 4টের সময়। সামনে একটু যেতেই দেখলেই বুঝতে পারেন নতুন রাস্তা তৈরি হচ্ছে, ওখানেই রথ দাঁড়ায়। ওখান থেকেই মানুষ, মানে যারা পুরোহিত আছে সমাজ, তারা ঠাকুরটাকে কাঁধে করে নিয়ে এসে এইখানে রাখেন। তারপর আমাদের যে এখানে যে ভান্ডার লুট, আমাদের যে কমিটিটা আছে এখানকে যে কমিটি, সেটাকে বলে নিত্যভোগ এবং ভান্ডার লুট উপসমিতি। তার দায়িত্বে আমি আছি আর কি। আমার নাম তো তপন কুমার চট্টোপাধ্যায়। তো তারপর থেকে আমাদের কাজ শুরু হয় এখানে। আমাদের তারপরের দিন থেকে নিত্যভোগ শুরু হয়। সেই নিত্যভোগে এখানে আমরা কিছুটা কুপন, কিছু পয়সার মাধ্যমে আমরা ইয়ে করি। আর সেগুলো হয় প্রায় 400-500 মতো লোককে আমরা কুপনের মাধ্যমে প্রসাদ বন্টন করি এবং ফ্রি প্রসাদও এখানে দেওয়া হয়। তারপর একসাথে দুটো কাজ চলে আর এটা এরকম চলতে থাকে ভান্ডার লুটের আগের দিন পর্যন্ত। এরপর ভান্ডার লুটে যে ফাংশনটা আপনারা সেটা বলছেন, সেদিনকে আর কোনো ভোগ হয় না। ঠাকুরকে মোটামুটি একটু মিষ্টি জল দিয়ে একেবারে বিকেলবেলা সমস্ত ঘর ভর্তি করে প্রসাদ দেওয়া হয়। প্রায় 500 হাঁড়ি ওখানে থাকে আর কি। তারপর তিনটে দরজায় ওই ঠেলাঠেলি হবে। ওই একটা নির্দিষ্ট সময় আছে, বৃন্দাবন চন্দ্র আসবেন। এখানে জগন্নাথ বলরাম থাকে, বৃন্দাবন চন্দ্র ওখান থেকে আসলে প্রসেশন করে আসবে, এসে সেই বৃন্দাবন চন্দ্রর যে শালগ্রাম সিনা সেটা ভেতরে ঢুকবে। ঢোকার পর ওই 3টে ঘন্টা বাজলে মানে 3টে দরজা একসাথে খোলা হবে। তারপর ওরা লুটপাট করে যা আছে সমস্ত নিয়ে যে যার মতো চলে টলে যাবে আর কি। এইটুকু ভান্ডার লুট। ওই ভান্ডার লুট দিয়ে আমাদের এখানকার মোটামুটি যে অনুষ্ঠানটা আছে সেটা শেষ হবে। পরের দিন বেলা 10:30-11টা থেকে আবার উনি নিজের বাড়িতে রওনা দেবেন। ওই পুরোহিতরাই ঠাকুর কাঁধে করে নিয়ে গিয়ে ওই রথে তুলবেন। 12টা 12:30 নাগাদ ওই টানটা শুরু হবে, যেটাকে উল্টো রথ বলে। সেই উল্টো রথের মাধ্যমে আস্তে আস্তে উনি আবার দুটো ফেজে ওখানে গিয়ে নিজের জায়গায় গিয়ে পৌঁছাবেন। এটাই দক্ষিণ দিনের টানটা মানে সোজা গিয়ে বাঁ দিকে দেখতে হবে। আপনি গেলে যদি ওদিকে যান দেখতেই পাবেন। ওটাও ভারতবর্ষের কোথাও নেই, আমাদের এই গুপ্তিপাড়াতেই আছে দক্ষিণ টান। ওটা মানুষের একটা ধর্মীয় মানুষের ভীষণ একটা আবেগ বা আপ্লুত হয়ে পড়ে।
বৈশিষ্ট্যটা দক্ষিণ টান মানে দক্ষিণ টানের একটা নিয়মই আছে যে দক্ষিণ টানটা খুব পুণ্যের সঞ্চার হয় যদি কেউ দক্ষিণ টানে অংশগ্রহণ করতে পারে, যেটা আর অন্য কোনো জায়গায় নেই। একমাত্র আমাদের গুপ্তিপাড়াতেই দক্ষিণ টান আছে। বাকি মাহেশ বা পুরী টুরিতেও আমরা গেছি, সেখানে এই ব্যবস্থাটা নেই। আর দক্ষিণ টানটা মানুষের একটা এরকম একটা ধর্মীয় আবেগ থাকে যে দক্ষিণ টানটা টানতে পারলে মানুষের খুব মানে পুণ্য সঞ্চয় হয়। না, দক্ষিণ টান বলতে যদি মাহেশের কথা বলেন, মাহেশের যেভাবে মানে মাহেশের যে জগন্নাথ মন্দির সেখান থেকে যে মাসির বাড়ি, এই যে রাস্তায় রথটা পরিক্রমা করে, হ্যাঁ, সেই রাস্তাটা উত্তর দক্ষিণের রাস্তা। তাহলে ওর দক্ষিণে মানে একটা উত্তর দিকে যাচ্ছে, হ্যাঁ, মানে মন্দির থেকে বেরিয়ে মাসির বাড়ি যাচ্ছেন, উত্তর দিকে যাচ্ছে। ব্যাপারটা ওটা আছে, কিন্তু এখানে কি আপনার দুটো টান করে হচ্ছে, গিয়ে আবার পূর্বে যাবে। হ্যাঁ, টার্নিং এই টার্নিংটা মানে দুটো টান এখানে পায় আর কি, যেটা অন্য কোথাও হয় না। পুরীতে এটা মানে স্ট্রেট ওয়েতে যাচ্ছে না, স্ট্রেট হয়েতে যাচ্ছে। দুটো টান একসঙ্গে পাচ্ছে বলে এটা আর ওই দক্ষিণ টানটা এখানে সবাই একটু পুণ্য সঞ্চয় করার জন্য একটু, এটা মানুষের মনে একটা আবেগ আছে বা ধর্মীয় একটা ভাবে ঘরের ভেতরে বলে দেওয়া উচিত যে ভান্ডার দিন ঘরের ভেতরে বাহান্ন রকম ভোগের উপকরণ, মানে একটা শুধু ওই যে চারটে খিচুড়ি দিয়ে দিল এরম না, বাহান্ন রকম পদের উপকরণ দিয়ে ফল মূল ক্ষীর মিষ্টি খিচুড়ি পায়েস ইত্যাদি ইত্যাদি একটি বাহান্ন রকম পদ দিয়ে ঘরটা পুরো সাজানো, পুরো ঘরটা হাঁড়ি কলসি মালসা ঘরে জায়গা ভর্তি। থাকবে না। সেদিনকার পুজো পাঠ কিছু হবে না, ওই সবই লুট হয়ে যাবে। এটাই। তো আপনারা তো একটা জেনারেশন, নতুন জেনারেশন এর মধ্যে involve হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। পরপর চলছে। কারণ এটা এটা তো এটা একটা পরম্পরা হ্যাঁ, পরম্পরা পরম্পরা এই পরম্পরাকে চলেই আসছে। ধরে রাখার জন্য যে হ্যাঁ, ব্যবস্থা 285 বছরের রথ, আমাদের এই রথটা 285 বছরে এইভাবেই চলে আসছে। প্রজন্মের ছেলেমেয়ে যারা এই নিশ্চয়ই আসছে। এরা- এই যে অনেক অনেক নিয়ে নেওয়া এই যে এই ছেলেগুলো এরা সবাই আসে। দেখেই আমার মনে হলো আর কি। যে নতুন প্রজন্মের লোকজনকে কতটা ইনভলভ না, অনেক ইনভলভ হয়। কি আসে তারা আমাদের আগেও করে গেছে অনেকেই। দেখি, আমি একটু নতুন প্রজন্মের ছেলেদের সাথে কথা বলি। এসো ভাই, এসো এসো। বলো যে কেউ বলো। তো আপনার নাম কি ভাই? আমার নাম দেবায়ন কর মজুমদার। আপনি কি পড়াশোনা করেন এখন? হ্যাঁ, পড়াশোনা করছি। এই রথ নিয়ে আপনার কি আপনারা কি দেখছেন ছোট থেকে, বা ভবিষ্যৎ মানে এখন কি ভাবেন রথটা নিয়ে? আপনাদের আবেগটা কি? রথ শুধু আমাদের আবেগ না, সারা গুপ্তিপাড়ার আবেগ। এখানে 7-8 দিন রথ হয়, প্রচুর মানুষের সমাগম হয়, এখানে রথ টান হয়, ঠিক আছে, রথ চারিদিক দিয়ে লোক আসে, এবং এখানে ভান্ডার লুটটাই সব থেকে বেশি ভালো হয়, আর প্রচুর লোক সমাগম হয়, ঠিক আছে। তোমাদের ভালো লাগে? আমাদের ভালো লাগে, সবার ভালো লাগে। যারা তোমাদের আমাদের শুধু বন্ধু বান্ধব না, আমাদের আত্মীয় স্বজন সবাই থাকে, চারিদিক দিয়ে প্রচুর লোকজন আসে। ভবিষ্যতে এই জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়া? হ্যাঁ, ভবিষ্যতে আমরা সবাই চেষ্টা করবো যাতে এই জিনিসটা আরো এগিয়ে নিয়ে যাওয়া হয়। ঠাকুর মশাই বলুন, আমি কি বলবো বলুন? আপনি বলুন যে আপনি তো নিত্য পুজো করেন, আপনি বলুন আপনার অনুভূতির কথা কিছু বলুন। আজকে ধরুন আমি এখানে বলে 45-46 বছর নিত্য পুজো করি। 46 বছর নিত্য পুজো করি। তো আমরা একটু যারা বয়স্ক লোক তাদের কাছে শুনেছি যে এই যে আমাদের যে বৃন্দাবন চন্দ্র, এই যে জগন্নাথের এখানে যে লুট করতে আসে, এই বৃন্দাবন চন্দ্র গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছিল। এক সাধু গঙ্গা স্নান করতে নেমেছিল, আর বৃন্দাবন চন্দ্র তখন গঙ্গা থেকে বাঁচাও করে চিৎকার করছে। তখন উনি